where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের একাদশ শ্রেণী দর্শন বিষয়ের ভারতীয় দর্শনের চতুর্থ অধ্যায় ন্যায় দর্শনের অনুমিতি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় প্রমাণ অনুমিতি নিয়ে আলোচনা করব। দেখো, ন্যায় দর্শনে তোমরা দেখেছো যে চারটি জ্ঞানের কথা বলা হয়েছে, যথার্থ জ্ঞানের কথা বা অনুভবের কথা বলা হয়েছে, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শব্দ। তা এই ন্যায় দর্শনে অনুমিতি হচ্ছে দ্বিতীয় প্রকার অনুভব, এবং এই অনুমিতির করণটা হচ্ছে কি অনুমান প্রমাণ। কেননা ন্যায়মতে চারটি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। তাই এই অনুমিতি জ্ঞানের, যথার্থ জ্ঞানের এই অনুমিতি জ্ঞানের করণ হলো অনুমান প্রমাণ। তো এই অনুমানটা কি, যে জ্ঞাত সত্য থেকে ব্যাপ্তি জ্ঞানের উপর ভিত্তি করে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া, তা কি বলা হয় অনুমান। তো অনুমিতির করণ হচ্ছে অনুমান। তাহলে অনুমানটা কি, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়া। তাহলে অনুমিতির করণ হচ্ছে অনুমান। অনুমান কাকে বলে? জ্ঞাত সত্য থেকে ব্যাপ্তি জ্ঞানের উপর ভিত্তি করে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে মানসিক প্রক্রিয়া, তাকে বলা হয় অনুমান। যেমন ধূম অর্থাৎ ধোঁয়া আর বহ্নি অর্থাৎ আগুন, এই ধূম ও বহ্নির এই যে ব্যাপ্তি জ্ঞানের দ্বারা বর্তমানে যখন আমরা ধূম দেখে বহ্নির অস্তিত্ব অনুমান করি, সেক্ষেত্রে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানটিকে বলা হয় অনুমিতি। অর্থাৎ এই অনুমান প্রমাণের দ্বারা যে জ্ঞান আমরা পাই সেটাকে বলা হয় অনুমিতি। এখন এই অনুমিতির অর্থটা কী? দেখো, এই অনুমিতি এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুটো আমরা শব্দ পাই, অনু যোগ মিতি। অনু কথার অর্থ পশ্চাৎ, মিতি অর্থ জ্ঞান। তাহলে আমরা কি পেলাম? পশ্চাৎ জ্ঞান। অনুমিতি শব্দটিকে ভাঙলে আমরা কী পাচ্ছি? অনুযোগ মিতি। অনু শব্দের অর্থ পশ্চাৎ, মিতি শব্দের অর্থ জ্ঞান। তাহলে অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ কি? পশ্চাৎ জ্ঞান। অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পশ্চাৎ জ্ঞান। এখন যে জ্ঞান, অর্থাৎ যে জ্ঞান অন্য কোনো জ্ঞানকে অনুসরণ করে, তাকেই বলা হয় অনুমিতি। তো ন্যায় মতে তোমরা জানো যে প্রত্যক্ষ হচ্ছে প্রথম প্রমাণ আর অনুমান হচ্ছে দ্বিতীয় প্রমাণ। এই অনুমানের দ্বারা এই
অনুমিতি উৎপন্ন হয় বলে, অর্থাৎ অনুমিতিটা কি হয়, প্রত্যক্ষ জ্ঞানের পরে হয়, এবং তাই এই অনুমিতি প্রত্যক্ষ জ্ঞানের ওপর নির্ভরশীল। অনুমিতি পশ্চাৎ অনুমিতি প্রত্যক্ষের ওপর নির্ভরশীল, প্রত্যক্ষের ওপর নির্ভরশীল, প্রত্যক্ষের ওপর নির্ভর। কেন? যে প্রত্যক্ষ হচ্ছে প্রথম প্রমাণ, অনুমান হচ্ছে দ্বিতীয় প্রমাণ, আর অনুমানের সাহায্যে আমাদের অনুমিতি জ্ঞান উৎপন্ন হয়ে থাকে, সেই জন্য প্রত্যক্ষের ওপর এই অনুমিতি জ্ঞানটা নির্ভরশীল। সুতরাং প্রত্যক্ষ প্রমাণের দ্বারা একটা পদার্থকে জানার পর তার সঙ্গে সম্বন্ধযুক্ত অন্য কোনো পদার্থকে জানাই হচ্ছে অনুমিতি। এবং যেমন ধরো বলা হলো যে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, অর্থাৎ যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, যেমন রান্নাঘর, মহানস, যজ্ঞশালা ইত্যাদি। তো এই যে এই প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করে আমরা কি করি, পর্বতে ধূম দেখে আমরা বহ্নির অস্তিত্ব অনুমান করে থাকি, অর্থাৎ সিদ্ধান্ত করি যে পর্বতে বহ্নি আছে। কাজে এই যে পর্বতে বহ্নি আছে, এই জ্ঞানটা হলো পর্বতে বহ্নি আছে, পর্বতে বহ্নি আছে, এটা হচ্ছে অনুমিতি জ্ঞান। পর্বতে বহ্নি আছে, এই জ্ঞানটিকে বলা হয় অনুমিতি জ্ঞান। এই জ্ঞানটি হলো অনুমিতি। এখন অন্নং ভট্ট, প্রখ্যাত নৈয়ায়িক ন্যায় দার্শনিক অন্নং ভট্ট তার তর্কসংগ্রহ গ্রন্থে এই অনুমিতির লক্ষণ দিয়েছেন। হ্যাঁ, অন্নং ভট্ট তর্কসংগ্রহ গ্রন্থে এই অনুমিতির লক্ষণ দিয়েছেন। কি? যে পরামর্শের জন্য জ্ঞানং অনুমিতি, পরামর্শ জন্য জ্ঞানং অনুমিতি, পরামর্শের জন্য জ্ঞানং অনুমিতি। দেখো, অন্নং ভট্ট তর্কসংগ্রহ গ্রন্থে অনুমিতির লক্ষণ দিতে গিয়ে বলেছেন পরামর্শ জন্য জ্ঞানং অনুমিতি, অর্থাৎ পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় অনুমিতি। তাহলে এক্ষেত্রে প্রশ্ন ওঠে যে পরামর্শটা কি? পরামর্শ, দেখো, এই পরামর্শ শব্দের অর্থ কি? ব্যক্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানং পরামর্শ, ব্যক্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানং পরামর্শ। তাহলে পরামর্শের জন্য জ্ঞান, অর্থাৎ পরামর্শের জন্য যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় অনুমিতি। আর তাহলে প্রশ্ন দেখা দেয় যে পরামর্শ কাকে বলে? ব্যক্তিবিশিষ্ট অন্নং ভট্ট পরামর্শের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে ব্যক্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানং পরামর্শ। তাহলে এক্ষেত্রে এখানে তার মানে কি? ব্যক্তিবিশিষ্ট হেতুর পক্ষের সঙ্গে সম্বন্ধ বিষয়ক জ্ঞানকে বলা হয় পরামর্শ। তো এক্ষেত্রে আবার প্রশ্ন দেখা দেয় যে ব্যক্তিটা কি? ব্যক্তি আর পক্ষধর্মতা, ব্যক্তিটা কি? এখানে ব্যক্তি বলতে তর্কসংগ্রহ গ্রন্থে অন্নং ভট্ট ব্যক্তি এই প্রশ্ন উত্তরে বলেছেন যে হেতু ও সাধ্যের নিয়ত সহতার সম্বন্ধকে বলা হয় ব্যক্তি। হেতু ও
ও সাধ্যের নিয়ত সহচার সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। তাহলে অনঙ্গ ভট্ট ব্যাপ্তির সংজ্ঞা দিতে গিয়ে কী বললেন, যে হেতু ও সাধ্যের নিয়ত সহচার সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। আর পক্ষধর্মতা, পক্ষধর্মতা কি? পক্ষধর্মতা কি? পক্ষধর্মতা হচ্ছে যে তোমার পক্ষে হেতুর উপস্থিতির যে জ্ঞান, পক্ষে হেতুর উপস্থিতির জ্ঞানকে পক্ষধর্মতা বলে, জ্ঞানকে পক্ষধর্মতা বলে। তাহলে আমরা কি দেখলাম, যে অনঙ্গ ভট্ট পক্ষধর্মতা বলতে কি বুঝিয়েছেন, পক্ষে হেতুর উপস্থিতির জ্ঞানকে পক্ষধর্মতা বলে। তাহলে আমরা অনুমিতির সংজ্ঞা দিতে গিয়ে আমরা কি পেয়েছি, পরামর্শজনক জ্ঞানং অনুমিতি। পরামর্শ কাকে বলে? ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানকেই পরামর্শ বলা হয়। তাহলে ব্যাপ্তি কাকে বলে? হেতু সাধ্যে নিয়তার সম্বন্ধ সহচার সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। আর পক্ষধর্মতা কি? পক্ষে হেতুর উপস্থিতির জ্ঞানকে বলা হয় পক্ষধর্মতা। এই যে আমরা অনুমিতি, এই যে পরামর্শ, ব্যাপ্তি এবং পক্ষধর্মতা, এই তিনটে ধারণার কথা পেলাম। এখন এই বিষয়টিকে আমরা একটা উদাহরণ নিতে পারি, যেমন উদাহরণের সাহায্যে বোঝাতে পারি। যেমন যেমন বলা হলো যে ওই পর্বতটি বহ্নিমান। ওই পর্বতটি বহ্নিমান কারণ ওই পর্বতটি ধূমবান, কারণ ওই পর্বতটি ধূমবান। আর যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। যেমন রান্নাঘর, যজ্ঞশালা, মহানস প্রভৃতি। দেখো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, ওই পর্বতটি বহ্নিমান কারণ ওই পর্বতটি ধূমবান। আর কি? যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। তো এক্ষেত্রে যে কোনো অনুমানের ক্ষেত্রে কি থাকে? একটা পক্ষ থাকে, একটা সাধ্য থাকে এবং একটা হেতু থাকে। তো এখানে যে অধিকরণে বা যে আশ্রয়ে কোনো কিছুর অনুমান করা হয় তাকে বলা হয় পক্ষ, আর যে বিষয়টির অনুমান করা হয় তাকে বলা হয় সাধ্য, এবং যার সাহায্যে পক্ষে সাধ্যের অনুমিতি হয় তাকে বলা হয় হেতু। তো এই উদাহরণে আমরা কি, যে পর্বত, এখানে পর্বতটা হচ্ছে পক্ষ, পর্বত পক্ষ, বহ্নিটা কি? সাধ্য, ধূম কি? হেতু। কারণ এই পর্বতে কার অনুমান করা হচ্ছে? বহ্নির অনুমান করা হয়েছে, এবং কার সাহায্যে? ধূমের সাহায্যে। সেই জন্য পর্বতটা হচ্ছে পক্ষ, বহ্নিটা হচ্ছে সাধ্য, আর ধূম হচ্ছে হেতু। এবং এই যে ব্যাপ্তিবিশিষ্ট হেতুর যে পক্ষবৃত্তিত্ব, অর্থাৎ ধূম ও বহ্নির যে নিয়ত সহচার সম্বন্ধ,
সেই জ্ঞানটা হচ্ছে ব্যাপ্তি। আর এই ব্যাপ্তিবিশিষ্ট হেতুর যে তোমার পক্ষ বৃত্তিত্ব, সেটাই হচ্ছে অর্থাৎ বহ্নিব্যাপ্য ধূমবান পর্বত, এই জ্ঞানটা কি বলা হয়? পরামর্শ। নেক্সট আমরা চলে যাব পয়েন্টে, পক্ষ সাধ্য হেতুর ধারণা। পক্ষ সাধ্য ও হেতুর ধারণা। পক্ষ সাধ্য হেতুর ধারণা। দেখো, পক্ষ সাধ্য হেতুর ধারণা, এটাকে জানার জন্য আমরা একটা উদাহরণের সাহায্যে এই পক্ষ সাধ্য হেতুর ধারণাটিকে আমরা জানব। উদাহরণটা আমরা নিই যে ওই পর্বতে বহ্নি আছে, ওই পর্বতে বহ্নি আছে কারণ ওই পর্বতে ধূম আছে, কারণ ওই পর্বতে ধূম আছে এবং যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে, সেখানে সেখানে বহ্নি থাকে। হ্যাঁ, এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি। এই উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি যে ওই পর্বতে বহ্নি আছে কারণ ওই পর্বতে ধূম আছে এবং যেখানে যেখানে ধূম থাকে সেখানে সেখানে বহ্নি থাকে। এখন দেখো, ন্যায় মতে প্রতিটা অনুমানে কি থাকে? তিনটে পদ থাকে এবং অন্তত তিনটে বচন থাকে। এই তিনটে পদ কি কি? তিনটে পদ, এক নম্বর হচ্ছে পক্ষ, দুই নম্বর সাধ্য, তিন নম্বর হেতু। তিনটে পদ থাকে, পক্ষ, সাধ্য আর হেতু। এখন যখন আমরা কোনো পর্বতে ধূম দেখে আমরা অনুমান করি যে সেখানে বহ্নি আছে, তখন সেই অনুমানের আকারটা কী হবে? এরকম হবে। এবং এই উদাহরণটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা পর্বত হচ্ছে পক্ষ, বহ্নি হচ্ছে সাধ্য, ধূম হচ্ছে হেতু। তিনটে পদ, পক্ষ, সাধ্য, হেতু। পর্বতটা হচ্ছে পক্ষ, বহ্নিটা হচ্ছে সাধ্য, ধূম হচ্ছে হেতু। এখন পক্ষ বলতে আমরা কি বুঝি? পক্ষ, এক নম্বর আমরা নিচ্ছি পক্ষ। পক্ষটা কি? দেখো, তর্কসংগ্রন্থে পক্ষের লক্ষণদিতিকে বলা হয়েছে সন্দিগ্ধ সাধ্যবান পক্ষ, অর্থাৎ যে অধিকার নেই বা আশ্রয়ে সাধ্য আছে কিনা এরূপ সংশয় থাকে, সেই অধিকরণকে বলা হয় পক্ষ। যে অধিকরণে সাধ্য আছে কিনা সংশয় থাকে, সেই অধিকরণকে পক্ষ বলে। যে অধিকরণে সাধ্য আছে কিনা সংশয় থাকে, সেই অধিকরণকে বলা হয় পক্ষ। তাহলে এখানে
এই যে সাধ্যটা কি বহ্নি, এই বহ্নিটা কোথায় পর্বতে, ওই পর্বতে বহ্নি আছে, এইটা আমাদের সংশয় আছে, তাহলে এখানে পর্বতটা হচ্ছে পক্ষ। নেক্সট 2 নম্বর হচ্ছে কি সাধ্য। সাধ্য, সাধ্যটা কি, পক্ষে যা সাধন করা হয়, পক্ষে যা সাধন করা হয়, পক্ষে যা সাধন করা হয় তাকে বলা হয়, অর্থাৎ পক্ষে যা প্রমাণ করা হয়, অর্থাৎ সাধ্যই হচ্ছে কি অনুমানের বিষয়। ধূম দেখে পর্বতে বহ্নি অনুমানের ক্ষেত্রে অনুমানের বিষয়টা কি বহ্নি, তাই এখানে বহ্নিটা হচ্ছে সাধ্য। নেক্সট হচ্ছে কি হেতু। 3 নম্বর হেতু। হেতু কি, হেতুটা হচ্ছে যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়, যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়, অর্থাৎ যার দ্বারা সাধ্যকে প্রমাণ করা হয় বা অনুমান করা হয় তাকে বলে হেতু। এই হচ্ছে পক্ষ, সাধ্য ও হেতুর ধারণা। এখন এই প্রসঙ্গে আমরা চলে যাব পরের পয়েন্ট, যে ব্যাপ্তি। ব্যাপ্তি, ব্যাপ্তি। দেখো, আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম সেখানে আমরা কি দেখলাম, যে ব্যাপ্তি জ্ঞান হচ্ছে অনুমানের ভিত্তি, অর্থাৎ ব্যাপ্তি জ্ঞানের সাহায্যে আমরা অনুমান করে থাকি। যেমন যেখানে ধূম থাকে সেখানে বহ্নি থাকে, এই ব্যাপ্তি জ্ঞান থাকলে তবেই আমাদের কোনো ব্যক্তির পক্ষে বা আমার পক্ষে পর্বতে ধূম প্রত্যক্ষ করে সে বহ্নির অস্তিত্ব অনুমান করা সম্ভব। কাজেই ব্যাপ্তি জ্ঞান না হলে কখনোই অনুমিতি জ্ঞান উৎপন্ন হতে পারে না। তো এই জন্য এই ব্যাপ্তি জ্ঞানকে অনুমিতির একটা একান্ত অপরিহার্য শর্ত বলা হয়। আর সেই জন্যই স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয় যে ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তি কাকে বলে। তো এখানে ঠিক একইভাবে প্রখ্যাত ন্যায়দার্শনিক অন্নং ভট্ট তার তর্কসংগ্রহ গ্রন্থে ব্যাপ্তির লক্ষণ দিতে গিয়ে বলেছেন সহচর্য নিয়ম ব্যাপ্তি। সহচর্য নিয়ম ব্যাপ্তি, সহচর্য নিয়ম ব্যাপ্তি। প্রখ্যাত নৈয়ায়িক অন্নং ভট্ট তার তর্কসংগ্রহ গ্রন্থে ব্যাপ্তির লক্ষণ দিতে গিয়ে বলেছেন সহচর্য নিয়ম ব্যাপ্তি, অর্থাৎ হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচার সম্বন্ধ বা সাহচর্যকেই বলা হয় ব্যাপ্তি। হেতু ও সাধ্যের, হেতু ও সাধ্যের, হেতু ও সাধ্যের মধ্যে, হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত সহচার সম্বন্ধই হলো ব্যাপ্তি। এবং এই প্রসঙ্গে অন্নং ভট্ট বলেছেন যে যত্র ধূম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি, অর্থাৎ যেখানে ধূম থাকে সেখানেই বহ্নি থাকে, সাহচর্যের এই যে নিয়ম, এই নিয়মটা কি বলা হচ্ছে ব্যাপ্তি। তা এখন এই যে আমরা লক্ষণটা আমরা পেয়েছি যে সাহচর্য নিয়ম ব্যাপ্তি, অর্থাৎ যত্র ধূম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি, এই লক্ষণটিকে আমরা সাহচর্য এবং নিয়ম এই দুটি শব্দের অর্থ আমরা বিশ্লেষণ করে দেখব। তো এখানে এই যে সহচর্য অর্থাৎ সহচার, সহচর্য আর নিয়ম,
সহচার। সহচার কথার অর্থ কি দেখো, বা সাহচর্য। সহচার বা সাহচর্য এই কথাটির অর্থ কি, যে দুটি পদার্থ একই অধিকরণে থাকে এবং একসঙ্গে থাকে, যে দুটি পদার্থ একই অধিকরণে থাকে তাকেই বলা হয় সহচার। যে দুটি পদার্থ একই অধিকরণে থাকে সেটা কি বলা হচ্ছে সহচার। কাজেই সহচার মানে সমানাধিকরণ অর্থাৎ একাধিকরণ। যেমন ধূম যে অধিকরণে থাকে, বহ্নিও সেই অধিকরণে থাকে। সেই জন্য যেমন রান্নাঘর, যজ্ঞবেদী, গোশালা প্রভৃতি জায়গায় কী আছে, ধূম আছে আবার বহ্নিও আছে। অর্থাৎ ধূম আর বহ্নির অধিকরণটা কি সমান, একই বলা হচ্ছে সমানাধিকরণ্য সম্পর্ক। যে দুটি পদার্থের মধ্যে এই রকম সমানাধিকরণ্য সম্পর্ক আছে তাদের মধ্যে সাহচর্য বা সহচার সম্বন্ধ আছে, এ কথা আমরা বলতে পারি। কাজে সাহচর্য কথার অর্থ হচ্ছে সমানাধিকরণ্য। সাহচর্য সমানাধিকরণ অর্থাৎ দুটি পদার্থ একই অধিকরণে বা একসঙ্গে থাকে। নেক্সট হচ্ছে নিয়ম। নিয়ম আর একটা শব্দ পেয়েছি ব্যাপ্তির সংজ্ঞায়। নিয়মটা কি, নিয়ম শব্দটির অর্থ হচ্ছে নিয়ত। নিয়ম শব্দের অর্থ হচ্ছে নিয়ত বা ব্যতিক্রমহীন। নিয়ত বা ব্যতিক্রমহীন। নিয়ম শব্দের অর্থ হলো নিয়ত বা ব্যতিক্রমহীন। তো এখানে ধূম আর বহ্নির যে সহচার সম্বন্ধ, সেই সম্বন্ধটা হচ্ছে ব্যতিক্রমহীন। কেননা ধূম থাকলে বহ্নি থাকে আর বহ্নি না থাকলে ধূম থাকে না। ধূম আছে অথচ বহ্নি নেই, এরকম কোনো ব্যতিক্রমী দৃষ্টান্ত বা কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত আমরা দেখাতে পারি না। ধূম আছে অথচ বহ্নি নেই, এরকম কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখা যায় না। সুতরাং যা নিয়ত তার কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ যা নিয়ত যার ব্যতিক্রম নেই তাই হলো নিয়ম। তাহলে সহচার নিয়ম কথাটির অর্থ হচ্ছে ব্যতিক্রমহীন সাহচর্য, ব্যতিক্রমহীন সাহচর্য। এবং দুটি বিষয়ের সাহচর্য যদি ব্যতিক্রমহীন হয়, দুটি বিষয়ের সাহচর্য যদি ব্যতিক্রমহীন হয় তবে তারা সাহচর নিয়মে আবদ্ধ, একথা আমরা বলতে পারি। ধূম ও বহ্নির মধ্যে যে সাহচর্য সম্পর্ক আছে তাদের কোনো ব্যতিক্রম নেই, কেননা ধূম ও বহ্নি একই অধিকরণে থাকে এবং নিয়ত থাকে। যেখানেই ধূম থাকে সেখানেই বহ্নি থাকে। অতএব বলা যায়, এর থেকে আমরা বলতে পারি যে যত্র ধূম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। অর্থাৎ ধূম ও বহ্নির মধ্যে, হেতু ও সাধ্যের মধ্যে এই ধরনের সাহচর্য সম্বন্ধকেই বলা হয় সাহচর্য নিয়মই কি বলা হয় ব্যাপ্তি। তাহলে এই যে ব্যাপ্তি আমরা সংজ্ঞাটা পেলাম, এখন এই ব্যাপ্তি শব্দটির একটা ধাতুক অর্থ হচ্ছে, ব্যাপ্তি শব্দটির ধাতুগত অর্থ কি, বিস্তৃতি। বিস্তৃতি বা ব্যাপকতা। ব্যাপ্তি শব্দটি ধাতুগত অর্থ হলো বিস্তৃতি বা ব্যাপকতা। অর্থাৎ ন্যায় মতে যার বিস্তৃতি কম, যার বিস্তৃতি কম তাকে বলা হয় ব্যাপ্য। আর যার বিস্তৃতি বেশি
যার বিস্তৃতি বেশি তাকে বলা হয় ব্যাপক। তাকে বলা হয়, যার বিস্তৃতি কম তাকে বলা হচ্ছে ব্যাপ্য, আর যার বিস্তৃতি বেশি তাকে বলা হয় ব্যাপক। কাজেই যে পদার্থটি ব্যাপ্ত হয়, অর্থাৎ যে পদার্থটি ব্যাপ্ত হয় সেটিকে বলা হয় ব্যাপ্য, আর যার দ্বারা ব্যাপ্ত হয় তাকে বলা হয় ব্যাপক। কাজেই ব্যাপ্যের তুলনায় ব্যাপকের বিস্তৃতি সবসময় বেশি হয়। যেহেতু ধূমের তুলনায় বহ্নির বিস্তৃতি অনেক বেশি। কেননা ধূম যে যে জায়গায় থাকে বহ্নিও সেই জায়গায় থাকে। বস্তুত আমরা জানি যে বহ্নি ছাড়া ধূমের অস্তিত্ব সম্ভব নয়, কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে বহ্নি আছে অথচ ধূম নেই। বহ্নি আছে, তাহলে বহ্নির বিস্তৃতিটা বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য যেমন আমরা উত্তপ্ত লৌহপিণ্ড সেখানে কি, বা তপ্ত লৌহপিণ্ড সেখানে আমরা কি, বহ্নি থাকে কিন্তু ধোঁয়া থাকে না। যেমন ইলেকট্রিক হিটার সেখানে কি, বহ্নি মানে আগুন আছে কিন্তু ধোঁয়া থাকে না। এই রকম তাহলে এক্ষেত্রে যেখানে বহ্নি আছে সেখানে ধূম নেই, এরকম অনেক ক্ষেত্র আমরা পেয়ে থাকি। এই জন্য ধূমটা হচ্ছে কি, ধূমটা হচ্ছে ব্যাপ্য। ধূম হলো ব্যাপ্য, আর বহ্নি হচ্ছে ব্যাপক। কেন? যে ধূমের তুলনায় বহ্নির বিস্তৃতি অনেক বেশি। কেন? যেখানে যেখানে বহ্নি থাকে সেখানে ধূম নাও থাকতে পারে। এই যে তাহলে আমরা কি দেখলাম? সুতরাং ধূম ও বহ্নির মধ্যে অর্থাৎ ব্যাপ্য ও ব্যাপকের যে সম্বন্ধ তাকেই বলা হয় ব্যাপ্তি। তাহলে ব্যাপ্তির আমরা আরেকটা সংজ্ঞা দিলাম যে ধূম ও বহ্নির মধ্যে অর্থাৎ ব্যাপকের মধ্যে যে সম্বন্ধ তাকেই বলা হচ্ছে ব্যাপ্তি। এবং এই যে ধূমের সঙ্গে বহ্নির যে সাহচর্য সম্বন্ধ সেই বলা হয়েছে, কিন্তু বহ্নির সঙ্গে ধূমের সম্বন্ধকে বা সাধ্যের সঙ্গে হেতুর সম্বন্ধকে ব্যাপ্তি বলা যায় না। কারণ বহ্নির সঙ্গে ধূমের সহচর সম্পর্ক একটা শর্তের ওপর নির্ভরশীল, উপাধি ওপর নির্ভরশীল। এবং বহ্নি থাকলে ধূম থাকবে কখন, একথা বলা যাবে তখনই যদি সেখানে আর্দ্র ইন্ধন থাকে বা ভিজে কাঠ বা ভিজে জ্বালানি থাকে, তবেই আগুন থাকলে যেখানে তোমার বহ্নি থাকলে ধূম থাকবে। অর্থাৎ আর্দ্রতা না থাকলে বহ্নির সঙ্গে ধূমের উপস্থিতি সম্ভব নয়, একসঙ্গে উপস্থিতি সম্ভব নয়। যেমন উত্তপ্ত লৌহপিণ্ডে বহ্নি থাকে কিন্তু ধূম থাকে না, তাই বহ্নি ও ধূমের সাহচর্য সম্বন্ধটাকে আমরা ব্যাপ্তি বলতে পারবো না। কিন্তু ধূমের সঙ্গে বহ্নির সম্বন্ধটা কি, একদম উপাধিহীন সম্বন্ধ, শর্তহীন সম্বন্ধ। এই জন্য ধূম আর বহ্নির যে সহচর সম্বন্ধ সেই সম্বন্ধটাকে বলা হয় ব্যাপ্তি। সুতরাং ব্যাপ্তির সম্বন্ধকে অবশ্যই কী হতে হবে, উপাধিহীন বা শর্ত শূন্য হতে হবে, শর্ত নিরপেক্ষ হতে হবে। কাজেই ব্যাপ্তির সঙ্গে আমরা বলতে পারি যে হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যভিচারী উপাধিহীন সহচর সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। তাহলে ব্যাপ্তির সংজ্ঞাটাকে আমরা এইভাবেই বলতে পারি, হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যভিচারী সহচর সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। অতএব ব্যাপ্তির সঙ্গে যেটা আমরা পেলাম যে হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অব্যভিচারী সহচর সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব ব্যাপ্তির প্রকারভেদ।
ব্যাপ্তির প্রকারভেদ। এই ন্যায়মতে ব্যাপ্তিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ন্যায়মতে ব্যাপ্তি হচ্ছে দু প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে সমব্যাপ্তি, দুই নম্বর হচ্ছে অসমব্যাপ্তি, অসম বা বিষমব্যাপ্তি। ন্যায়মতে ব্যাপ্তি দু প্রকার, সমব্যাপ্তি আর অসমব্যাপ্তি। সমব্যাপ্তি কি? যে ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি যদি সমান হয় তাহলে তাকে বলা হয় সমব্যাপ্তি। ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান। সমব্যাপ্তি হচ্ছে যে যখন ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান হয় তখন তাকে বলা হয় সমব্যাপ্তি, অর্থাৎ দুটি সমব্যাপক পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক তাকে বলা হয় সমব্যাপ্তি। যেমন বলা হলো সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী। তো এক্ষেত্রে এই যে মানুষ আর বিচার বুদ্ধি সম্পন্ন এই যে দুটি পদের বিস্তৃতি সমান। কেন? মানুষ বলতে আমরা বিচার বুদ্ধি সম্পন্ন জীবকেই বুঝিয়ে থাকি, আবার বিচার বুদ্ধি সম্পন্ন জীব বলতে আমরা মানুষকে বুঝিয়ে থাকি। কাজেই এক্ষেত্রে দুটি পদের ব্যাপকতা সমান, এই জন্য এদের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক সেটাকে বলা হচ্ছে সমব্যাপ্তি। আর অসমব্যাপ্তি বিষমব্যাপ্তি কি? যে যখন ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান নয়, অর্থাৎ অসমান। ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান নয়। যখন ব্যাপ্য ও ব্যাপকের বিস্তৃতি সমান হয় না, অসমান, তখন তাদের সম্বন্ধকে বলা হয় অসমব্যাপ্তি বা বিষমব্যাপ্তি। অর্থাৎ দুটি অসমব্যাপক পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক তাকেই বলা হয় অসমব্যাপ্তি বা বিষমব্যাপ্তি। যেমন যে সকল ধ্রুবমান বস্তু হয় বহ্নিমান, সকল ধ্রুবমান বস্তু হয় বহ্নিমান। সকল ধ্রুবমান বস্তু হয় বহ্নিমান। এক্ষেত্রে ধূম আর বহ্নির বিস্তৃতি সমান নয়। কেন? যে ধূম থাকলে বহ্নি থাকে ঠিকই, কিন্তু বহ্নি থাকলেই ধূম থাকবে এ কথা বলা যায় না। ধূম থাকলে বহ্নি অবশ্যই থাকবে, কিন্তু বহ্নি থাকলেই যে ধূম থাকবে এ কথা আমরা বলতে পারি না। কাজেই সেই জন্য ধূম আর বহ্নির বিস্তৃতি সমান নয়। সেই জন্য ধূম আর বহ্নির মধ্যে যে ব্যাপ্তি সম্পর্ক সেটাকে বলা হচ্ছে অসমব্যাপ্তি। ধূম ও বহ্নির ব্যাপ্তি সম্পর্ক হচ্ছে অসম ব্যাপ্তি। হলো, এই হচ্ছে ব্যাপ্তির প্রকারভেদ। নেক্সট পয়েন্ট আমরা চলে যাব। ব্যাপ্তি নির্ণয়ের উপায়। ব্যক্তিগ্রহ বা ব্যক্তি নির্ণয়ের উপায়।
এতক্ষণ আমরা ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তির প্রকারভেদ এগুলো নিয়ে জানলাম। এরপরে আমরা ব্যাপ্তিগ্রহ বা ব্যাপ্তি নির্ণয়ের উপায় সম্পর্কে আলোচনা করব। তো এখানে ব্যাপ্তিগ্রহ বলতে কি বোঝায়, অর্থাৎ কিভাবে ব্যাপ্তিজ্ঞান লাভ করা যায়, ব্যাপ্তিজ্ঞানকে আমরা কিভাবে লাভ করতে পারি, অথবা হেতু সাধ্যের যে নিহত সাহচর্য সম্বন্ধ সেই জ্ঞানকে আমরা কিভাবে লাভ করতে পারি। তো এই যে প্রশ্ন, এই প্রশ্নকে কেন্দ্র করে ভারতীয় দার্শনিকরা একমত হতে পারেননি। যেমন চার্বাক দার্শনিকরা ব্যাপ্তিজ্ঞানকে আদৌ স্বীকার করেন না, তাদের মতে অনুমান যেহেতু প্রমাণ নয় কাজে ব্যাপ্তিজ্ঞান স্বীকার করার কোনো প্রয়োজন নেই। অদ্বৈত বেদান্ত দর্শনে ব্যাপ্তি সম্বন্ধ গৃহীত হয়েছে, কিন্তু তাদের মতে তোমার যে ব্যাপ্তিজ্ঞান হচ্ছে অভিজ্ঞতা লব্ধ, আর অভিজ্ঞতার পূর্বে কোনো ব্যাপ্তিজ্ঞান থাকে না। কাজে দুটি বিষয়ের যে সহাবস্থান, অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। কিন্তু ন্যায় দার্শনিকরা এই যে ব্যাপ্তিগ্রহ বা ব্যাপ্তিজ্ঞান কিভাবে লাভ করা যায় তার উত্তরে 6টি পদ্ধতির কথা বলেছেন। এই 6টি পদ্ধতি কি, ব্যাপ্তিজ্ঞান কিভাবে লাভ করা যায়, ন্যায় দার্শনিকরা 6টি পদ্ধতির কথা বলেছেন। ছটি পদ্ধতির কথা বলেছেন। কি কি? 1 নম্বর হচ্ছে অন্বয়, 2 নম্বর ব্যতিরেক, 3 নম্বর ব্যভিচারাগ্রহ, 4 নিরাশ, 4 নম্বর উপাধি নিরাশ, 5 নম্বর তর্ক, 6 নম্বর সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তাহলে ন্যায় দার্শনিকেরা ব্যাপ্তিজ্ঞান কিভাবে লাভ করা যায় তার উপায় হিসাবে 6টি পদ্ধতির কথা বলেছেন। এই 6টি পদ্ধতি কি কি? অন্বয়, ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাশ, তর্ক, সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এখন আমরা এই 6টি পদ্ধতির সাহায্যে কিভাবে ব্যাপ্তিজ্ঞান লাভ করা যায় সেই নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে অন্বয়। দেখো, অন্বয় শব্দের অর্থ কি? অন্বয় শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য বা মিল। সাদৃশ্য বা মিল। তা দুটি বিষয়ের, তাহলে অন্বয় বলতে কি বোঝায়? দুটি বিষয়ের একের সঙ্গে উপস্থিতির সাদৃশ্য প্রত্যক্ষ করে আমরা বলতে পারি যে বিষয় দুটির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে। দুটি বিষয়ের একত্র উপস্থিতির সাদৃশ্য প্রত্যক্ষ করে আমরা বলতে পারি যে দুটি বিষয় দুটির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে। যেমন রান্নাঘর, যজ্ঞবেদী, গোশালা, এই সমস্ত জায়গায় ধূম থাকে, বহ্নিও থাকে। তো এই ক্ষেত্রে কি ধূম আর বহ্নির, এই সমস্ত জায়গায় ধূম আর বহ্নির আমরা একত্র উপস্থিতি বা অন্বয় লক্ষ্য করে আমরা বলতে পারি যে যেখানে ধূম সেখানে বহ্নি, এই যে রূপবচন আমরা প্রতিষ্ঠা করতে পারি। হ্যাঁ, তাহলে অন্বয় কি? যে দুটি বস্তুর একত্র উপস্থিতির মিল। দুটি বস্তুর একত্র উপস্থিতির মিল লক্ষ্য করে ওই দুটি বস্তুর মধ্যে ব্যাপ্তির সম্বন্ধে আমরা নির্ণয় করতে পারি। নেক্সট 2 নম্বর হচ্ছে কি? ব্যতিরেক। ব্যতিরেক কথার অর্থ হচ্ছে অমিল, অনুপস্থিতি। ব্যতিরেক কথার অর্থ হচ্ছে অমিল বা অনুপস্থিতি। অর্থাৎ দুটি বিষয়ের একত্র অনুপস্থিতি হলো ব্যতিরেক। দুটি বিষয়ে একত্র অনুপস্থিতি কি বলা হয়? ব্যতিরেক।
এক্ষেত্রে দুটি বিষয়ের একত্র অনুপস্থিতি বা ব্যতিরেক লক্ষ্য করে আমরা বলতে পারি যে বিষয় দুটির মধ্যে কি আছে, ব্যাপ্তি সম্বন্ধ আছে। যেমন বলা হলো যে জলাশয় বা সমুদ্র, এই সমস্ত জায়গায় বন্যি নেই, ধুমো নেই, বা তপ্ত লৌহপিণ্ড, বন্যি জলাশয় সমুদ্র, বন্যি নেই, ধুমো নেই। তো সেক্ষেত্রে কী হচ্ছে, ধূম আর বন্যির আমরা একত্র অনুপস্থিতি বা ব্যতিরেক সম্বন্ধ লক্ষ্য করে ওই দুটি বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে, একথা আমরা বলতে পারি। নেক্সট 3 নম্বর, ব্যভিচারাগ্রহ। ব্যভিচারাগ্রহ, ব্যভিচারাগ্রহ মানে ব্যভিচার যোগ অগ্রহ, ব্যভিচার যোগ অগ্রহ। ব্যভিচার কথার অর্থ কি, বিরুদ্ধ দৃষ্টান্ত, বিরুদ্ধ দৃষ্টান্ত। আর অগ্রহ মানে না দেখা, অদর্শন বা না দেখা। তাহলে ব্যভিচারাগ্রহ এই শব্দটিকে আমরা ভাঙলে পাই ব্যভিচার্যের অগ্রহ। ব্যভিচার কথাটির অর্থ হচ্ছে বিরুদ্ধ দৃষ্টান্ত, অগ্রহ কথাটির অর্থ হচ্ছে না দেখা বা অদর্শন। তা ব্যভিচার শব্দের অর্থ হচ্ছে কি, বিরুদ্ধ দৃষ্টান্ত, আর অগ্র শব্দটির অর্থ হচ্ছে অভাব। তাহলে এই বিরুদ্ধ দৃষ্টান্ত না দেখা, অর্থাৎ যেখানেই ধূম সেখানেই বন্যি, এইভাবেই আমরা সর্বত্র ধূম ও বন্যির সহচার সম্বন্ধটাকে প্রত্যক্ষ করি। কিন্তু অভিজ্ঞতায় আমরা এমন কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখতে পাই না যেখানে ধূম আছে অথচ বন্যি নেই। কাজেই এই যে বিরুদ্ধ দৃষ্টান্তের এই যে অভাব, এই বিরুদ্ধ দৃষ্টান্তের এই না দেখা, এই অভাবের দ্বারাই প্রমাণিত হয় যে ধূম আর বন্যির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে। নেক্সট 4 নম্বর কি, উপাধি নিরাশ। উপাধি নিরাশ, উপাধি যোগ নিরাশ, উপাধি নিরাশ। উপাধি বলতে কি, উপাধি মানে হচ্ছে শর্ত, আর নিরাশ বলতে নিরসন করা বা মুক্ত করা বোঝায়। কাজেই উপাধি নিরাশ এই শব্দটির অর্থ কি, যে শর্ত নিরসন করা বা শর্ত মুক্ত করা। কেন, পূর্বেই আমরা আলোচনা করেছি যে ব্যাপ্তি সম্বন্ধকে উপাধি শূন্য হতে হবে, শর্ত নিরপেক্ষ হতে হবে। কাজে এই যে আমরা এর আগে যে ব্যাপ্তি নির্ণয় যে 3টে পদ্ধতি আলোচনা করলাম, অন্বয়, ব্যতিরেক এবং ব্যভিচারাগ্রহ, এই 3টে পদ্ধতি অবলম্বন করেও আমরা নিশ্চিত হতে পারি না যে দুটি ব্যাপ্তি সম্বন্ধটি, ওই ব্যাপ্তি দুটি পদার্থের, যে দুটি পদার্থের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ না করা হয়েছে, সেই ব্যাপ্তি সম্বন্ধটি কোনো শর্ত থেকে মুক্ত কিনা বা কোনো উপাধি থেকে মুক্ত হয়েছে কিনা। তো এই জন্য এই যে দুটি পদার্থের মধ্যে আমরা ব্যাপ্তি সম্বন্ধ নির্ণয় করছি, সেই দুটি পদার্থের মধ্যে কোনো শর্ত আছে কিনা, বা কোনো শর্ত থাকলে সেই শর্তটাকে আমাদের নিরসন করতে হবে। আর এই শর্ত নিরসন করার জন্য আমাদের কি করতে হবে, কিসের দ্বারা, ভুয়ো দর্শন, ভুয়ো দর্শন। ভুয়ো দর্শনের দ্বারা উপাধি নিরাশ করতে হবে।
তার মানে কি দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ নির্ণয় করা হয়েছে সেই দুটি পদার্থের যে ব্যাপ্তি সম্বন্ধ, সেই ব্যাপ্তি সম্বন্ধটা কোনো শর্ত যুক্ত কিনা সেটা বা শর্ত মুক্ত করার জন্য সেটাকে আমাদের কী করতে হবে, ভূয় দর্শনের সাহায্য নিতে হবে। এই ভূয় দর্শনটা কি? ভূয় দর্শনটা হচ্ছে বারবার প্রত্যক্ষ করা, বারবার সহচার করা দর্শনকে, বারবার সহচার দর্শনকে বলা হয় ভূয় দর্শন। অর্থাৎ দুটি পদার্থের একত্র উপস্থিতি এবং একত্র অনুপস্থিতি বারবার সহচার দর্শনকেই বলা হয় ভূয় দর্শন। এই ভূয় দর্শনের দ্বারা আমরা জানতে পারি যে বহ্নি ও ধূমের সম্বন্ধ উপাধিহীন বা শর্ত শূন্য নয়। কেন? যে বহ্নি থাকলে ধূম থাকবে তখনই যদি সেখানে কি থাকে, আর্দ্র ইন্ধন থাকে, এবার বা ভিজে কাঠ থাকে। সেই জন্য যেমন ধরো তপ্ত লৌহপিণ্ডে আর্দ্রতা থাকে না বলে সেখানে কি ধোঁয়া থাকে না, হ্যাঁ, অর্থাৎ বহ্নি থাকলেও সেখানে ধূম থাকে না। তাই এই বহ্নি ও ধূমের সম্বন্ধ শর্তযুক্ত বলে বহ্নি ও ধূমের সহচার সম্বন্ধকে আমরা ব্যাপ্তি সম্বন্ধ বলতে পারি না। কিন্তু ধূম ও বহ্নির সম্বন্ধটা উপাধি শূন্য বা শর্ত শূন্য, সেই জন্য ধূম ও বহ্নির মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ সেটাকে বলা হয়, যে ধূম ও বহ্নির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে এ কথা বলতে পারি। সুতরাং ব্যাপ্তি সম্বন্ধ নির্ণয়ের জন্য আমাদের উপাধি শূন্য অর্থাৎ শর্তে নিরসন করা অবশ্যই দরকার। হ্যাঁ, সেই জন্য, কেননা শর্ত বা উপাধি থাকলে কোনো ব্যাপ্তি সম্বন্ধ হয় না। নেক্সট হচ্ছে কি, তর্ক। 5 নম্বর হচ্ছে তর্ক। দেখো 4 নম্বর উপাধি নিরাশ, 5 নম্বর আমরা পাচ্ছি তর্ক। তর্কটা কি? যে ভূয় দর্শনের দ্বারা সব ক্ষেত্রেই ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না, কিন্তু এই ব্যাপ্তি সম্বন্ধটি হয়তো উপাধিযুক্ত, এরকম একটা সংশয় থেকেই যায়। এই কারণে ন্যায় দার্শনিকরা কি বলেছেন, যে ব্যাপ্তি সম্বন্ধকে সন্দেহাতীত বা সন্দেহাতীত করার জন্য তর্ক পদ্ধতির সাহায্য গ্রহণ করেছেন। হ্যাঁ, এবং এই তর্কটা কি তাহলে, যে পদ্ধতির সাহায্যে মূল প্রতিপাদ্য বাক্যটির বিরুদ্ধ বাক্যকে মিথ্যা প্রমাণ করে মূল বাক্যটির সত্যতা পরোক্ষভাবে প্রতিষ্ঠা করা বা প্রমাণ করাকেই বলা হয় তর্ক। তর্কটা কি আবার শুনে নাও, যে পদ্ধতির সাহায্যে মূল প্রতিপাদ্য বাক্যের বিরুদ্ধ বাক্যকে মিথ্যা প্রমাণ করে মূল বাক্যটির সত্যতা যাচাই করাই হলো তর্ক। যেমন সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বাক্য, মূল প্রতিপাদ্য বিষয়। এখন এই বচনটি যদি মিথ্যা হয় তাহলে এই বিরুদ্ধ বচন কি হবে, সত্য হবে। অর্থাৎ কোনো ধূমবান বস্তু নয় বহ্নিমান, বিরুদ্ধ বচন কি, কোনো ধূমবান বস্তু নয় বহ্নিমান, সকল ধূমবান বস্তু বহ্নিমান, এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় বচন। এই বচনটি যদি মিথ্যা হয় তাহলে এর বিরুদ্ধ বচন কোনো ধূমবান বস্তু নয় বহ্নিমান, এটা সত্য হবে। এখন আর তাই যদি হয়, আর এই বচনটিকে যদি আমরা সত্য বলে স্বীকার করি, তাহলে কি হবে, যে বহ্নি ছাড়াও ধূম উৎপন্ন হবে। কিন্তু বহ্নি ছাড়া ধূম উৎপন্ন হবে, কিন্তু এই যে অনুমান, এই অনুমানটা কখনোই সর্বজন স্বীকৃত হতে পারে না, একটা সর্বজন স্বীকৃত নীতি বিরুদ্ধ। তাই দ্বিতীয় বচনটি, এই বচনটি অবশ্যই কি হবে, মিথ্যা।
তাহলে এই বিরুদ্ধ বচনটার মিথ্যা প্রমাণিত হলো, আর এই বিরুদ্ধ বচনটি মিথ্যা প্রমাণের দ্বারাই এই বচনটিকে আমরা সত্য বলে প্রতিষ্ঠা করলাম মূল প্রতিপাদ্য বিষয়। এইভাবে আমরা মূল প্রতিপাদ্য বিষয়কে বিরুদ্ধ বচনটিকে মিথ্যা প্রমাণ করে মূল প্রতিপাদ্য বিষয়ের সত্যতা তর্ক পদ্ধতির সাহায্যে আমরা প্রমাণ করে থাকি। নেক্সট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কি, সামান্য লক্ষণ প্রত্যক্ষ। সামান্য লক্ষণ প্রত্যক্ষ ব্যাপ্তি নির্ণয়ের সর্বশেষ পদ্ধতি হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। আমরা কি দেখলাম যে ন্যায়মতে ব্যভিচার দর্শন ও তর্ক পদ্ধতির সাহায্যে ধূম ও বহ্নির ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা গেলেও সম্পূর্ণরূপে আমাদের সংশয় কিন্তু দূর করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে যে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত দেখে আমরা সমস্ত ধূমের সঙ্গে বহ্নির যে সব বহ্নির ব্যাপ্তি সম্বন্ধ আছে, এই যে সার্বিক সিদ্ধান্ত, এটাকে প্রতিষ্ঠা করা যায় না। কয়েকটা বিশেষ দৃষ্টান্ত দেখে সমস্ত ধূমের সঙ্গে সমস্ত বহ্নির ব্যাপ্তি সম্পর্ক আছে, এই ধরনের একটা সামান্য সিদ্ধান্ত বা সার্বিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি না। যেহেতু সমস্ত ধূমের সঙ্গে সমস্ত বহ্নির লৌকিক সন্নিকর্ষ, তোমরা এর আগে পড়েছ যে লৌকিক সন্নিকর্ষ সম্ভব নয়। কেননা লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে কি হয়, চক্ষুরিন্দ্রের সাথে বিষয়ের সরাসরি সন্নিকর্ষ হয়। কাজে সমস্ত ধূমের সাথে আমাদের চক্ষুরিন্দ্রের সরাসরি সন্নিকর্ষ হতে পারে না, আবার সমস্ত বহ্নির সঙ্গে আমাদের চক্ষুরিন্দ্রের সরাসরি সন্নিকর্ষ হতে পারে না। সেহেতু সমস্ত ধূম ও সমস্ত বহ্নির সঙ্গে কখনোই লৌকিক সন্নিকর্ষ সম্ভব নয়। সেহেতু কি করলেন ন্যায় দার্শনিকরা, এক্ষেত্রে সামান্য লক্ষণ সন্নিকর্ষের সাহায্যে এই ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা করলেন। এবং তোমরা এর আগে জেনেছ যে সামান্য লক্ষণ এক প্রকার অলৌকিক সন্নিকর্ষ। সেই সামান্য লক্ষণ অলৌকিক সন্নিকর্ষের সাহায্যেই ন্যায় দার্শনিকরা ব্যাপ্তিজ্ঞানটা প্রতিষ্ঠা করলেন। কিভাবে? ন্যায় দার্শনিকরা বলছেন যে বিশেষের মধ্যে যখন কোনো একটা বিশেষ বস্তুকে আমরা প্রত্যক্ষ করি, তখন সেই বিশেষ বস্তুটির মধ্যে একটা সামান্য ধর্ম বা জাতি বর্তমান থাকে। কাজেই এই বিশেষের মধ্যে যে সামান্য বা জাতি ধর্মকে অলৌকিকভাবে যে প্রত্যক্ষ করা হয়, সেটাকে নাম হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। তো এই বিশেষ ক্ষেত্রে যখন আমরা ধূমের সঙ্গে বহ্নির সম্পর্ক প্রত্যক্ষ করি, তখন ধূমের যে সামান্য ধর্ম তখন ধূমত্ব এবং বহ্নির যে সামান্য ধর্ম বহ্নিত্বকে আমরা প্রত্যক্ষ করি, এবং সেই সময় ধূমত্বের সঙ্গে বহ্নিত্বের যে সম্পর্ক, সেটা আমরা অলৌকিকভাবে প্রত্যক্ষ করে থাকি। এই ধূমত্ব বহ্নিত্বের অলৌকিক প্রত্যক্ষের মাধ্যমে আমরা সমস্ত ধূম ও সমস্ত বহ্নির প্রত্যক্ষ হয় বলে আমরা সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান। এই সামান্য বচনটি আমরা প্রতিষ্ঠা করতে পারি। এইভাবেই নৈয়ায়িকরা সামান্য লক্ষণ প্রত্যক্ষের সাহায্যে ব্যাপ্তি সর্বশেষ পদ্ধতি সামান্য লক্ষণ প্রত্যক্ষের সাহায্যে সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, অর্থাৎ ধূম ও বহ্নির যে ব্যাপ্তি সম্পর্ক সেটি প্রতিষ্ঠা করেছেন। এই যে ব্যাপ্তি জ্ঞানবাচক সামান্য বচন, এটা কি আমরা বলি ব্যাপ্তি সম্বন্ধ। এই হচ্ছে আমরা তাহলে আজকে আমরা আলোচনা করলাম কি অনুমিতির যে অনুমান প্রমাণ সাহায্যে যে অনুমিতি জ্ঞান হয়, এবং সেক্ষেত্রে অনুমানের উদাহরণের সাহায্যে আমরা একটা অনুমান তিনটে বচনের দ্বারা গঠিত হয়। সেই তিনটে পক্ষ সাধ্য হেতু তাদের ধারণা সম্পর্কে জেনেছি, সেই সঙ্গে পরামর্শ ব্যাপ্তি এবং ব্যাপ্তি কাকে বলে আমরা জেনেছি, ব্যাপ্তি প্রকারভেদ আমরা জেনেছি,
ব্যক্তিজ্ঞান কীভাবে লাভ করা যায় তার যে 6টি পদ্ধতি সেটাও আমরা আলোচনা করলাম। এই সঙ্গে সঙ্গেই আমাদের ন্যায় দর্শনে যেটা তোমার অনুমিতি বা অনুমানের যে ব্যক্তি কাকে বলে এবং ব্যক্তিজ্ঞান কীভাবে লাভ করা যায় এই একটি প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে কি যে ন্যায় অনুমানে পক্ষ হেতু সাধ্যের ধারণা, অনুমান কাকে বলে, পক্ষ হেতু সাধ্যের ধারণা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করেছি এবং এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপরে আরেকটি প্রশ্ন এখান থেকে হতে পারে যেটা আমরা পরবর্তী ক্লাসে হয়তো আলোচনা করব, স্বার্থনমিতি আর পরার্থনমিতি, অর্থাৎ স্বার্থনুমান ও পরার্থনুমান এবং পঞ্চবয়বী ন্যায় এবং পঞ্চবয়বী ন্যায়ের প্রয়োজনীয়তা। এটা আমরা এই প্রশ্নটি নিয়ে আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব। আজ আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে এবং রেগুলার অনুশীলন করবে, বই পড়বে এই আশা রেখে আজ এখানে শেষ করছি।